নমস্কার। আতঙ্কের রুদ্রগড়ের পরবর্তী পর্ব আজকে শোনাব। কলমিলতা ভয়ে ভয়ে বিপ্রকে বলল, বাবু, আমাদের কি কোনো ভুল হয়েছে? বিপ্র তাদের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে কড়া গলায় বলল, এই দরজার লক খুলল কে? এর চাবি তো শুধু আমার কাছে থাকে। কলমিলতা আর বিকি একে অপরের দিকে তাকিয়ে অবাক হয়ে গেল। তারা সত্যি কিচ্ছু জানে না। একসঙ্গে বলে উঠল, আমরা তো কিছু জানি না বাবু। বিপ্রের চোখে সন্দেহের ছাপ আরও ঘন হলো। তার মুখ কঠিন হয়ে উঠল, চোখে মুখে প্রচণ্ড রাগ ফুটে উঠল। সে ঠান্ডা গলায় বলল, একদম মিথ্যে কথা বলবে না। তোমরা আমাকে ভালো করেই চেনো, সত্যিটা বলো। কলমিলতা ভয় ভরা কণ্ঠে বলল, বাবু, আমি সত্যি কিছু জানি না। দিদিমণি তার বাবা মার কাছে যেতে চেয়েছিল। আমি রাজি না হওয়ায় দিদিমণি ছুটে পালানোর চেষ্টা করেছিল। আমি দিদিমণিকে ধরে ফেলেছিলাম। তারপর ঘর থেকে বেরিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়েছিলাম। বিকি একটু ইতস্তত করে বলল, আপনি হয়তো তালাটা ঠিকমতো আটকাননি বাবু। বিপ্রের মুখ কঠিন হয়ে গেল। সে ধীরে ধীরে এক এক পা এগিয়ে এসে দৃঢ় কণ্ঠে বলল, এই দরজা আমি নিজে লক করেছিলাম, আর লক করার পর প্রতিবারের মতো চেকও করেছিলাম। বিকি আর কলমিলতা বিপ্রের একেবারে বিশ্বস্ত মানুষ। তাদের চোখে মুখের অভিব্যক্তি দেখে বিপ্র বুঝতে পারল তারা সত্যিই কিছু জানে না এবং মিথ্যে কথাও বলছে না। অন্যদিকে আধ্যা হতভম্বের মতো দাঁড়িয়ে রয়েছে। বিপ্র ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। তার চোখে তীক্ষ্ণ দৃষ্টি, কণ্ঠস্বর ঠান্ডা কিন্তু দৃঢ়। সে আধ্যাকে বলল, বলো, কিভাবে দরজাটা খুললে? এরা কেউ খুলে দিয়েছে কি? আধ্যা নিচু স্বরে বলল, না, আমি অন্য দরজার চাবিটা দিয়ে খোলার চেষ্টা করছিলাম। হঠাৎ একটা টুক করে শব্দ হলো, তারপর তালাটা খুলে গিয়েছিল। বিপ্র কিছুক্ষণ চুপচাপ আধ্যার মুখের দিকে তাকিয়ে রইল, যেন সে সত্য বলছে কিনা তা যাচাই করছে। তারপর ধীর কণ্ঠে বিকির দিকে তাকিয়ে বলল, সকালেই দরজার মাটির তালাটা ঠিক করবি, এবার যা। বিকি হ্যাঁসূচক মাথা নাড়িয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। বিপ্র কলমিলতার দিকে তাকিয়ে বলল, খাবার নিয়ে এসো। কলমিলতা এক মুহূর্ত দেরি না করে তৎক্ষণাৎ ঘর থেকে বেরিয়ে গেল খাবার আনতে। ঘর জুড়ে এক অস্বস্তিকর নীরবতা নেমে এলো। আধ্যা জানে এই নীরবতার মানে কি। বিপ্র কিছু ভাবছে, আর সেটা ভালো কিছুর ইঙ্গিত নয়। বিপ্র একবার গভীর দৃষ্টিতে আধ্যার দিকে তাকালো। আধ্যার মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট, কিন্তু সেই আতঙ্কের আড়ালে একরকম জেদও লুকিয়ে আছে। ভয় পেলেও সে ভেঙে পড়েনি, বরং চোখে এক অদম্য প্রতিজ্ঞা ঝলসে উঠছে। হঠাৎই আধ্যা দৃঢ় কণ্ঠে বলে উঠল, আপনি কি নরবলি দেন? মানুষের আর্তনাদ শুনে আপনার বুক কাঁপে না? আমাকেও কি? কথাটা শেষ করতে পারল না সে। গলা ধরে এলো, কণ্ঠ রুদ্ধ হয়ে গেল আবেগে। ঠিক তখনই কলমিলতা দুটো প্লেটে করে চিকেন বার্গার, চিকেন চাউমিন, ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে ঘরে ঢুকলো। খাবারগুলো টি টেবিলের ওপর রেখে এক মুহূর্ত দাঁড়িয়ে রইল, তারপর নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। বিপ্র ধীর কণ্ঠে বলল, খেতে এসো। আধ্যা মুখ শক্ত করে বলল, খাবো না আমি। বিপ্র নিঃশব্দে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, জেদ করো না। আধ্যা রাগে, দুঃখে, অভিমানে বলল, আমার প্রশ্নের উত্তর দিন। আপনি ওই ঘরটিতে কি করেন? নরবলি দেন? বিপ্র কিছুটা এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে বলল,
তোমার বাবা মায়ের কথা ভাবো, তাদের অবস্থা ভয়ানক। তাড়াতাড়ি হাড়ের তলোয়ার খুঁজে বের করতে হবে তোমাকে। আর খাবার না খেলে গায়ে শক্তি থাকবে না। কুয়োর ভেতরে নেমে হাড়ের তলোয়ার খুঁজবে কি করে? আধ্যা ধরা গলায় বলল, সেটা আমার ব্যাপার, আপনাকে ভাবতে হবে না। হাত জোর করে বলছি, দয়া করে আমাকে এখান থেকে যেতে দিন। বিপ্র তার কথায় কর্ণপাত করল না, বরং দ্রুত এগিয়ে এসে শক্ত হাতে আধ্যার হাত ধরে টান দিল। আধ্যা ছাড়ানোর চেষ্টা করল, কিন্তু বিপ্রের শক্তির সামনে সে অসহায়। এক ঝটকায় তাকে টি টেবিলের পাশে এনে টেনের চেয়ারে বসিয়ে দিল বিপ্র। আধ্যার রাগে, অভিমানে, হতাশায় এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল, কিন্তু বিপ্রের মুখে কোনো অভিব্যক্তি নেই। তার চোখে মুখে শুধু একটাই নির্দেশ, খাও। আধ্যা চুপচাপ বসে আছে। সে খাবারের দিকে একবারও তাকালো না। তার মুখ শক্ত, চোখে অবিশ্বাস আর রাগ। বিপ্র এক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে কাঁটা চামচে করে চিকেন চাউমিন তুলে এনে তার মুখের সামনে ধরে বলল, খাও। আধ্যা মুখ সরিয়ে নিয়ে দৃঢ় গলায় বলল, খাবো না আমি, নিজে খান। বিপ্রের চোখে মুখে বিরক্তি স্পষ্ট হলো, কিন্তু সে জোর করল না। নিজের রাগ সংবরণ করে আবারও চামচটা আধ্যার দিকে বাড়িয়ে দিয়ে বলল, জেদ করো না, খাও। আধ্যা এবার আরও কঠিনভাবে বলল, বললাম তো খাবো না, আপনার সাথে তলোয়ার খুঁজতেও যাব না। বিপ্র কিছু না বলে ঠান্ডা দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল। তারপর এক মুহূর্ত দেরি না করে নিজেই খাবার খেয়ে নিল। তারপর উঠে দাঁড়ালো। মুখে কথা নেই, চোখে মুখে কোনো অভিব্যক্তিও নেই। কলমিলতা দ্রুত প্লেট দুটো নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। আধ্যা এক জায়গাতেই বসে রইল। একটু পর সে ধীরে ধীরে দরজার দিকে এগিয়ে গিয়ে চাবি দিয়ে ভেতর থেকে তালা লাগিয়ে দিল, যেন সে ঘোষণা করল কারো কথার তোয়াক্কা করবে না, কাউকে বিশ্বাসও করবে না। কিছুক্ষণ পর বিপ্র ফিরে এলো। দরজা খুলতে গিয়ে দেখল ভেতর থেকে তালা দেওয়া। সে বিন্দুমাত্র বিচলিত না হয়ে বাইরে থেকে নিজের চাবি বের করে তালা খুলল আর নিঃশব্দে ঘরে ঢুকল। আধ্যা তৎক্ষণাৎ চোখ তুলে তাকালো। তার দৃষ্টিতে আগুন ঝরছে। সে বলল, আপনি সেদিন রাতে বাইরে থেকে তালা খুলে এই ঘরে ঢুকেছিলেন, তাই না? বিপ্র কোনো উত্তর দিল না। আধ্যা বলল, আমার গায়ে কম্বল দিয়েছিলেন, ডিম লাইট জ্বালিয়ে দিয়েছিলেন, এতটা নীচ হতে পারলেন? একজনের মেয়ের ঘরে চুপি চুপি ঢুকতে লজ্জা করেনি আপনার? বিপ্র এবার ধীর গলায় বলল, চলো, হাড়ের তলোয়ার খুঁজতে হবে। আমি যাব না আপনার সাথে। আপনার আসল রূপ আমি বুঝতে পেরেছি। আপনি এখানে গোপনে তন্ত্র সাধনা করেন, নরবলি দেন, আরও কি কি আকাজ কুকাজ করেন সেটা আপনি জানেন। আমি আপনাকে ছেড়ে দেব না। বিপ্র এবার মৃদু হাসল, কিন্তু সেই হাসির মধ্যে বিদ্রূপ ছিল না, বরং গভীর কিছু লুকিয়েছিল। তাই? এই বলে হঠাৎই বিপ্র এক ঝটকায় আধ্যার হাত ধরে হ্যাঁচকা টান দিল। আধ্যা ভারসাম্য হারিয়ে সোজা গিয়ে তার বুকের ওপর পড়ল। তার শ্বাস আটকে গেল, বুক ধকধক করে উঠল। বিপ্র তাকে শক্ত করে ধরে রেখেছে, এক মুহূর্তের জন্য ছাড়ছে না। ঘরের বাতাস থমথমে হয়ে উঠল। আধ্যার চোখে ভয় আর রাগের এক অদ্ভুত মিশ্রণ। আর বিপ্র, তার চোখের গভীরে কি আছে সেটা বোঝা অসম্ভব। এক মুহূর্তের জন্য চারপাশে যেন সব কিছু থেমে গেল। আধ্যা অনুভব করল বিপ্রের বুকের তীব্র স্পন্দন আর তার শক্তিশালী হাতের মৃদু কিন্তু অবিচলিত বাঁধন। কিন্তু পরের মুহূর্তেই আধ্যা দ্রুত নিজেকে সরিয়ে নিয়ে কষে একটা চড় বসিয়ে দিল বিপ্রের গালে। চটাক! তীক্ষ্ণ আওয়াজটা কানে বাজল, আর সেই সঙ্গে
ঘরের নিস্তব্ধতা ভেঙে চুরমার হয়ে গেল। বিপ্র এক ঝটকায় তার মুখ ঘুরিয়ে নিল। সে কিছুক্ষণের জন্য স্থির হয়ে গেল, যেন বিশ্বাসই করতে পারছে না কি ঘটল। তারপর ধীরে ধীরে মুখ ঘুরিয়ে আধ্যার দিকে তাকালো। তার চোখ জ্বলছে, মুখটা থমথমে, ঠোঁটের কোণে এক অদ্ভুত বাঁকা হাসি। বিপ্রের কণ্ঠে এক অস্বাভাবিক ঠান্ডা গর্জন শোনা গেল। তোমার এত বড় সাহস, আমায় চড় মারলে? বিপ্রের দৃষ্টি এতটাই তীব্র হয়ে উঠল যে আধ্যার সারা শরীর শিউরে উঠল। বিপ্র বলল, ভেবেছিলাম ভালোভাবে কাজ উদ্ধার করব, কিন্তু সেটা আর হলো না। সে ধীর পায়ে এগিয়ে এলো, একেবারে আধ্যার সামনে দাঁড়িয়ে বলল, আমার সম্পর্কে যখন এত কিছু বুঝতে পেরেছ, তাহলে আরেকটু জেনে নাও। বিপ্রীত চোখে এক ভয়ঙ্কর দৃষ্টি খেলে গেল। সে বলে চলল, এই যে বিলাসবহুল ঘর দেখছো, এটি আমার ফুর্তির জায়গা। আমি মাঝে মধ্যেই নিত্য নতুন সুন্দরী মেয়েদের আমার প্রেমের জালে ফাঁসিয়ে এখানে নিয়ে আসি, তারপর তাদের নিয়ে আনন্দ ফুর্তি করি। আধ্যা আতঙ্কে এক পা পিছিয়ে গেল। বিপ্র হাসল। সেই হাসি বিদ্রূপের, সেই হাসি ভয় ধরানোর। আর যদি কেউ বেশি তেড়ামি করে, তাহলে সে পাশের ঘরের দিকে ইঙ্গিত করল, ওই ঘরে মেরে পুঁতে দিই। আধ্যার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। বিপ্র বলে চলল, কারোর যাতে এই বাড়ির প্রতি কোনো সন্দেহ না জাগে আর এখানে কেউ থাকে এটা না বুঝতে পারে, এজন্যই রাতে এই ঘরটি ছাড়া অন্য ঘরে হ্যারিকেন, ল্যাম্প আর টর্চের আলো ছাড়া অন্য আলো জ্বালানো হয় না। এই ঘরের দরজা জানলা বন্ধ করেই আলো জ্বালানো হয়, যাতে আলো বাইরে না যায় আর বাইরে থেকেও কেউ কিছু টেরও না পায়। বিপ্র এবার অন্য দরজার পাশে গিয়ে দাঁড়ালো। তারপর অন্ধকার ঘরের দিকে ইঙ্গিত করে বলল, ঠিক ধরেছ, এই ঘরটায় আমি তন্ত্র সাধনা করি। তার কণ্ঠস্বরে যেন এক অদ্ভুত স্নিগ্ধতা, অথচ তার কথাগুলো হিমশীতল। বিপ্র বলল, বিশেষ তিথিতে নরবলিও দিই। আধ্যা এক ঝটকায় দরজার দিকে তাকালো। তার মাথার মধ্যে ঘূর্ণি কাটতে লাগলো। তার সমস্ত শরীর কেঁপে উঠল বিপ্রের এই কথাগুলো শুনে। এইবার সে নিশ্চিত সে এমন এক জায়গায় এসে পড়েছে যেখানে তার এক মুহূর্ত থাকা উচিত নয়। বিপ্র আবার ধীরে ধীরে এগিয়ে এলো। এবার তার কণ্ঠস্বর একেবারে চাপা কিন্তু স্পষ্ট। তুমি পালাবার চেষ্টা করলে কি হবে জানো? আধ্যা কেঁপে উঠল। বিপ্র আরও কাছে এসে বলল, এই ঘরটায় আর একটা নতুন লাশ যোগ হোক, সেটা আমি চাই না। আমি তোমাকে ভালোবাসি। প্রথম দিন নদীর জলে ডুবে যেতে দেখে তোমাকে তুলে বাঁচিয়েছিলাম। সেই দিনই আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম। বিশ্বাস করো, আমি আর এসব করব না। শুধু হাড়ের তলোয়ারটা খুঁজে পেয়ে পিশাচিনীকে ধ্বংস করে আমি তোমাকে বিয়ে করব। তারপর সুন্দর জীবন কাটাবো আমরা। আধ্যার চোখে ঘৃণার আগুন জ্বলে উঠল। সে কঠিন স্বরে বলল, আপনাকে আমি ঘৃণা করি। আপনার কৃতকর্মের সাজা আপনাকে পেতেই হবে। নিরীহ মানুষকে হত্যা করেছেন আপনি। বিপ্রের চোখ মুহূর্তেই কঠিন হয়ে গেল। তার শরীর ক্রোধে কাঁপতে লাগলো। সে গর্জে উঠল, অনেক সংযত থেকেছি, আর না। এই বলে সে ঝটকা মেরে আধ্যাকে ধরে খাটের ওপর ফেলে দিল। তারপর ঝুঁকে এলো তার ঠোঁটে চুমু দেওয়ার জন্য। আধ্যা মরিয়া হয়ে ছটফট করতে লাগলো, নিজেকে মুক্ত করার আপ্রাণ চেষ্টা করতে লাগলো। ঠিক তখনই বাইরে বিকট এক আওয়াজ হলো।
বিপ্র হকচকিয়ে সরে গেল। দ্রুত ঘর থেকে বেরিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিল। তারপর বিকিকে নিয়ে দৌড়ে বাড়ির বাইরে বেরোলো। বাইরে এসে দেখল একটু দূরে একটি বড় গাছ উপড়ে পড়ে আছে। আশপাশে কোনো বাতাস নেই, ঝড়ের লেশমাত্র নেই। তবু কিভাবে যেন গাছটা হঠাৎ উপড়ে পড়েছে। বিপ্র আর বিকি একে অপরের দিকে তাকালো। দুজনের চোখেই একই প্রশ্ন, এটা কিভাবে ঘটল? কোনো ভূতপেত্নীর কাজ কি এটা? বিপ্র দ্রুত মন্ত্র পাঠ করল। চারপাশে কোনো অশরীরী অস্তিত্বের সন্ধান পেল কি না তা বুঝতে চেষ্টা করল, কিন্তু কিছুই টের পেল না। তার মনে সংশয় জাগল। আধ্যাকে খুঁজতে পাঠানো গুরুদেবের পেতনি দুজন যদি জানতে পারে আধ্যাা আমার কাছে আছে, তাহলে আমার পরিকল্পনা ব্যর্থ হবে। আধ্যাকে দিয়ে দ্রুত হাড়ের তলোয়ারটা খোঁজাতেই হবে। সে আর দেরি করল না। তাড়াতাড়ি বাড়ির ভেতরে ঢুকে দুটো ঘর পেরিয়ে রাজকীয় ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করল। আধ্যাা তাকে দেখেই ভয়ে শিউরে উঠল। তার হৃৎস্পন্দন দ্রুত হয়ে গেল। মনে হলো আজ আর নিজের সর্বনাশ ঠেকানো যাবে না। বিপ্রের হাত থেকে নিজেকে রক্ষা করার আর কোনো পথ নেই। আতঙ্কে তার শরীর কাঁপতে লাগলো। বিপ্র বলল, চলো, হাড়ের তলোয়ার খুঁজতে হবে। বিপ্রের কথাটা শুনে আধ্যার মনে একটুখানি স্বস্তি এলো। সে ভাবল তলোয়ার খুঁজতে গিয়ে হয়তো কোনোভাবে পালাতে পারবো, কিন্তু ঘরের ভেতরে থাকলে সে সুযোগ পাবো না। আধ্যার দেরি করলো না। কোমরে শ্যামা নাম লেখা কাপড়টি ঠিকমতো গোঁজা আছে কিনা দেখে নিল। তারপর কাপড়টি যথাস্থানে আছে দেখে আস্তে আস্তে নিঃশব্দে বিপ্রের সঙ্গে বেরিয়ে পড়ল। তাদের সঙ্গে আজ বিকিও রয়েছে। বিপ্র শক্ত করে আধ্যার হাত চেপে ধরে রেখেছে, যেন সে কোনোভাবেই পালাতে না পারে। বিকি মোটা দড়ি, একটা প্লাস্টিকের ভেতরে গগলস আর ওয়াটারপ্রুফ টর্চ নিয়ে চলেছে। চারপাশে অন্ধকার, নীরবতা যেন গুমট হয়ে বসে আছে। বিপ্র একটি পুরনো কুয়োর সামনে সে দাঁড়ালো। এক মুহূর্ত দেরি না করে সে আধ্যাকে কুয়োর মধ্যে নামিয়ে দিল। হাড়ের তলোয়ার খুঁজতে বলল। আধ্যাা অনেক খুঁজেও কুয়োটিতে হাড়ের তলোয়ার পেল না। তারা এবার দ্বিতীয় কুয়োর দিকে এগিয়ে চলল। শীতে আধ্যার শরীর কাঁপছে, জ্বরে গা পুড়ে যাচ্ছে, হাঁটতে কষ্ট হচ্ছে তার, পা যেন আর চলতে চাইছে না। তবু বিপ্র কোনো দয়া দেখাচ্ছে না। সে শক্ত করে আধ্যার হাত টেনে নিয়ে যাচ্ছে, বারবার তাকে দ্রুত হাঁটার জন্য তাগাদা দিচ্ছে। দেবু ওদিকে সাইকেল চালিয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে অনেক দূর চলে এলো, কিন্তু কোথাও বিপ্র কিংবা তার বাইকের দেখা পেল না। রাত গভীর হয়ে আসছে। চারপাশে রাস্তা ফাঁকা, লোকজনের চিহ্ন মাত্র নেই। সে ভাবল হয়তো ভুল পথে চলে এসেছি। সাইকেল নিয়ে বাইকের পিছু নেওয়া তো সম্ভব নয়। এই চিন্তা করতে করতেই সে সাইকেল ঘোরালো। ঠিক তখনই সামনে দেখল একটা বড় কেউটে সাপ ফনা তুলে তার পথ আটকে দাঁড়িয়ে আছে। এই সাপটি আধ্যাকে রক্ষা করেছে কয়েকবার। দেবুর গা শিউরে উঠল। সাপটি দেখে ভয় পেয়ে গেল সে। দ্রুত টর্চ জ্বালিয়ে সাপের দিকে আলো ফেলল। সাইকেল নাড়িয়ে তাকে সরানোর চেষ্টা করল, কিন্তু সাপটি নড়ল না, বরং স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল দেবুর দিকে। অদ্ভুতভাবে সাপটি বারবার তার মাথা ঘুরিয়ে কখনো সরু একটি পথের দিকে তাকাচ্ছে, আবার কখনো দেবুর দিকে, যেন ইঙ্গিত করছে সে যেন ওই পথ দিয়ে এগিয়ে যায়। দেবু তাড়াতাড়ি আশেপাশে চোখ ঘুরিয়ে একটি লাঠি জোগাড় করলো। লাঠিটি উঁচু করে সাবধানে সাপটিকে সরানোর চেষ্টা করলো। দেবু প্রকৃতিকে ভালোবাসে। জীবজন্তু, পশু পাখির প্রতি তার বিশেষ টান রয়েছে।
সে কখনো কোনো প্রাণীকে আঘাত করে না, বরং অসুস্থ দেখলে সাধ্যমতো ওদের সুস্থ করার চেষ্টা করে। দেবু তাড়াতাড়ি আশেপাশে চোখ ঘুরিয়ে একটি লাঠি জোগাড় করলো। সাবধানে লাঠিটি উঁচু করে সাপটিকে সরানোর চেষ্টা করলো। সাপটি ধীরে ধীরে সরতে লাগলো। তারপর সেই সরু পথে এগিয়ে গেল। দেবু স্বস্তির নিঃশ্বাস ফেলে আবার সাইকেল চেপে বসল। সে প্যাডেলটা চাপ দিয়ে সাইকেল চালাতে গেল। ঠিক তখনই হঠাৎ সাপটি দ্রুত সামনে এসে ফোঁস করে উঠল। ভয়ে দেবু কেঁপে উঠল, তড়িঘড়ি সাইকেল থেকে নেমে পড়ল। সাপটি আবার সেই সরু পথের দিকে এগিয়ে গেল। তারপর একবার ঘাড় ঘুরিয়ে দেবুর দিকে তাকালো। দেবুর মনে প্রশ্ন জাগল, সাপটি কি আমাকে ওই পথে যেতে বলছে? ওই পথে কি আছে? সেখানে গেলে কোনো বিপদ হবে না তো? দ্বিধায় পড়ে গেল সে। কিছুক্ষণ দাঁড়িয়ে ভাবল, তারপর সিদ্ধান্ত নিল সাইকেল হাতে নিয়ে ধীরে ধীরে সে সেই সরু পথে হাঁটা শুরু করলো। কেউটি সাপটি যেতে যেতে বারবার ফিরে ফিরে তাকাচ্ছে, যেন নিশ্চিত হতে চাইছে দেবু তাকে অনুসরণ করছে কিনা। দেবু ধীরে ধীরে তার পিছু নিল। চারপাশ নিঝুম, কোথাও কোনো শব্দ নেই। খানিকটা পথ যাওয়ার পর সাপটি একটি ঘন ঝোপের কাছে এসে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। দেবু থমকে দাঁড়ালো। এলাকাটা বেশ নির্জন, আশেপাশে বাড়িঘর কম, আর যেগুলো আছে সেগুলো বেশ দূরে দূরে। সে মনে মনে ভাবল, সাপটা কোথায় গেল? এটা কি সাধারণ কোনো সাপ নাকি অন্য কিছু? সে দ্রুত টর্চ বের করে আশেপাশে আলো ফেলতে চাইল, কিন্তু টর্চ জ্বলল না। দেবুর বুকের ভেতর কেমন একটা অজানা আতঙ্ক চেপে বসল। সে ভাবল, আমি কি কোনো ভূতের পাল্লায় পড়লাম? এমন শঙ্কায় সে আত্মরক্ষার জন্য গুরুদেবের শেখানো মন্ত্র পড়তে যাবে। ঠিক তখনই গাছপালার ফাঁক দিয়ে কিছু একটা নড়তে দেখল। তার চোখ হঠাৎ আটকে গেল। অন্ধকারের ভেতর দিয়ে তিনটি ছায়ামূর্তি এগিয়ে আসছে। দেবুর মন কেঁপে উঠল। দ্রুত পাশের ঝোপের আড়ালে সাইকেলটা রেখে লুকিয়ে পড়ল সে। ছায়াগুলো কিছুটা কাছে এলো। দেবুর চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। এ তো আধ্যা! তার শরীর কেঁপে উঠল। আধ্যার সঙ্গে একজন রয়েছে যার হাতে দড়ি, আর একজন শক্ত করে আধ্যার হাত ধরে রেখেছে। সে বিপ্র। দেবু ভাবল, আমি ঠিকই ভেবেছিলাম। বিপ্র আধ্যাকে বৃদ্ধা ঠাকুমার কুয়োতে নামিয়েছিল, এখন আবার অন্য কোনো কুয়োর দিকে তাকে নিয়ে যাচ্ছে। আধ্যা হাঁটতে পারছে না। শীতে তার শরীর কাঁপছে। ভিজে কাপড় শরীরে লেপ্টে গেছে। মাঝে মাঝে খুকখুক করে কাশছে। বিপ্র বিরক্ত হয়ে বলল, কাশতে বারণ করছি না? মুখে হাত চেপে ধরে চুপচাপ থাকো। কাশি পেলেই আধ্যা মুখ চেপে ধরে দমিয়ে রাখার চেষ্টা করছে। হঠাৎ বিপ্রের পেটে মোচড় দিল। অস্বস্তিতে ছটফট করতে লাগলো সে। প্রকৃতির ডাকে সাড়া দিতে হবে বুঝতে পেরে সে দ্রুত আধ্যার হাত দুটো শক্ত করে একটি গাছের সঙ্গে বেঁধে ফেলল, যেন কোনোভাবেই সে পালাতে না পারে। তারপর বিকির দিকে তাকিয়ে কঠিন গলায় বলল, এর ওপর নজর রাখিস, আমি একটু আসছি। এই কথা বলে সে দূরে গাছপালার আড়ালের দিকে চলে গেল। দেবু আড়াল থেকে সতর্ক দৃষ্টিতে পরিস্থিতিটা পর্যবেক্ষণ করতে লাগলো। সে দেখল আধ্যা ব্যাকুল হয়ে হাতের বাঁধন খুলতে চেষ্টা করছে, কিন্তু শক্ত দড়ির বাঁধনে কোনোভাবেই মুক্ত হতে পারছে না। বিকি একা দাঁড়িয়ে আছে, কিছুটা বিরক্ত মুখে আধ্যার দিকে নজর রাখছে। দেবু মনে মনে দৃঢ় সংকল্প করল, যেভাবেই হোক আধ্যাকে এখান থেকে মুক্ত করতেই হবে, না হলে বিপ্রের হাত থেকে ওর বাঁচার কোনো উপায় নেই। সে দ্রুত চারপাশে তাকিয়ে
নিচ থেকে একটা মাটির ঢেলা কুড়িয়ে নিল। তারপর চতুরতার সঙ্গে বিপ্র যেদিকে গেছে ঠিক তার উল্টো দিকে ঢেলাটি ছুঁড়ে মারল। ধপ করে শব্দ হলো। বিকি চমকে উঠল। সে ভাবল এটা কি পড়ল। সে দ্রুত সেই দিকে তাকিয়ে সন্দেহ ভরা চোখে এগিয়ে গেল। ঠিক সেই মুহূর্তেই হঠাৎ করেই আধ্যিয়ার হাতের বাঁধন খুলে গেল। আধ্যিয়া অবাক হয়ে গেল। এতক্ষণ প্রাণপণের চেষ্টা করেও সে বাঁধন খুলতে পারছিল না। তা এত সহজেই খুলে গেল কি করে? কেউ কি খুলে দিল? কাউকে তো সে দেখতে পাচ্ছে না। কে বাঁধন খুলল? অবশ্যই এসব নিয়ে ভাবার সময় নেই। এক মুহূর্ত দেরি না করে সে দ্রুত দৌড় দিল। বিকি টের পেয়েই চিৎকার করে উঠল, দাঁড়ান, পালাবেন না! সে পাগলের মতো আধ্যিয়ার পিছু ধাওয়া করল। অন্ধকারে আধ্যিয়া ছুটে আসছে, আর দেবু যেখানে দাঁড়িয়ে রয়েছে সেখান দিয়েই যাচ্ছে। দেবু বুঝল আর এক মুহূর্ত দেরি করা চলবে না। সে দ্রুত বেরিয়ে এসে মুহূর্তের মধ্যে আধ্যিয়ার মুখ চেপে ধরল, যাতে সে কোনো শব্দ করতে না পারে। তারপর তাকে ঝোপের ভেতর টেনে নিল। আধ্যিয়ার শরীর আতঙ্কে কেঁপে উঠল। সে ভাবল বিপ্র তাকে ধরে ফেলেছে। তার বুকের ভেতর ধড়ফড় করে উঠল। শ্বাস বন্ধ হয়ে আসছে ভয় আর দুশ্চিন্তায়। ঠিক তখনই দেবু তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ভয় পাবেন না, চুপ থাকুন, আমি দেবু, আমি আপনাকে বাঁচাতে এসেছি। আধ্যিয়া মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গেল। বিপ্র নয়, এটা দেবু। তার শরীরের কাঁপুনি কিছুটা কমল, কিন্তু ভয় এখনও পুরোপুরি কাটল না। দূর থেকে বিকির আতঙ্কিত কণ্ঠ ভেসে এলো, বাবু, দিদিমণি পালিয়েছে, এই দিকে আসুন। সে চারপাশে উন্মাদের মতো খুঁজতে লাগলো, কিন্তু আধ্যিয়ার কোনো চিহ্ন নেই। দেবু মনে মনে ভাবল এখানে থাকলে বিপদ নিশ্চিত, এক্ষুনি সরতে হবে। সে নিঃশব্দে আধ্যিয়ার হাত ধরে অন্ধকারের মধ্যে নিজেকে আড়াল করে এগিয়ে চলল। কিন্তু আধ্যিয়ার শরীর গরম হয়ে আছে। জ্বরের তীব্রতায় সে প্রায় চলতেই পারছে না। দেবু বুঝল আর দেরি করলে ধরা পড়ে যাবে। এক মুহূর্ত ভাবতে দেরি করল না। সে তাড়াতাড়ি আধ্যিয়াকে কোলে তুলে নিল। তারপর যত দ্রুত সম্ভব ছুটতে লাগলো। এদিকে বিকির ডাকে সাড়া দিয়ে বিপ্র ছুটে এসে প্রচণ্ড রেগে গিয়ে বলল, তুই থাকতে পালালো কি করে? কোন দিকে গেছে? বিকি ইশারায় দেখিয়ে দিল। বিপ্র আর বিকি টর্চের আলো ফেলে আধ্যিয়াকে খুঁজতে লাগলো। দেবু জানে আধ্যিয়াকে নিয়ে বেশি জোরে দৌড়ানো সম্ভব নয়। বিপ্রদের টর্চের আলো তাদের দিকে এগিয়ে আসছে দেখে সে দ্রুত রাস্তার ধারে একটি বাড়ির গেটের সামনে গিয়ে দাঁড়ালো। গেটের সামনে দুটো কুকুর শুয়ে রয়েছে। তারা দেবু আর আধ্যিয়াকে দেখে মাথা তুলে তাকালো। দেবুর বুক কেঁপে উঠল। যদি কুকুরগুলো চিৎকার করে ওঠে বা তাড়া করে, তাহলে বিপ্ররা সঙ্গে সঙ্গে বুঝে যাবে আমরা কোথায় আছি। কিন্তু কুকুর দুটো যেন কিছুক্ষণ চেয়ে থেকে আবার শুয়ে পড়ল। এই সুযোগে দেবু আধ্যিয়াকে নিয়ে নিঃশব্দে গেট খুলে ভেতরে ঢুকে পাঁচিলের আড়ালে লুকিয়ে পড়ল। সারা বাড়ি নিস্তব্ধ, কোথাও কোনো আলো নেই। লোকজন নিশ্চিন্তিতে ঘুমিয়ে আছে। বাইরে বিপ্র আর বিকির পায়ের শব্দ ধীরে ধীরে এগিয়ে আসছে। দেবু আর আধ্যিয়ার হৃৎস্পন্দনও যেন প্রতিটা মুহূর্তে আরও জোরে বেজে উঠছে। বিপ্র পাঁচিলের ভেতরে ঢোকার চেষ্টা করতেই কুকুর দুটো ঘেউ ঘেউ করতে তাদের দিকে তেড়ে গেল। তাদের চোখ জলজল করছে, যেন যে কোনো মুহূর্তে কামড়ে দেবে। বিপ্র আর বিকি হতভম্ব হয়ে কিছুটা পিছনে সরল, কিন্তু কুকুরগুলো আরও কাছে এগিয়ে গেল। একটি কুকুর তেড়ে গিয়ে বিপ্রর পায়ের দিকে কামড় বসাতে গেল। অন্যটি দাঁড়িয়ে গর্জন করতে লাগলো। বিপ্র বুঝতে পারল এখানে দাঁড়িয়ে থাকলে কুকুর দুটো তাকে রেহাই দেবে না। সে রাগে দাঁত কিরমির করে পাশের গলির দিকে দ্রুত সরে গেল। কুকুর দুটো তবুও কিছুক্ষণ গর্জন করে তারপর ধীরে ধীরে আবার জায়গায় গিয়ে শুয়ে পড়ল। দেবু আর এক মুহূর্ত দেরি না করে আধ্যিয়ার শক্ত করে হাতটি ধরে
পাঁচিলের আড়াল থেকে বেরিয়ে এলো। তারপর দ্রুত ছুটতে শুরু করলো। আধ্যার শরীর দুর্বল, তার হাঁটতে কষ্ট হচ্ছে, কিন্তু দেবু তাকে সাবধানে টেনে নিয়ে এগিয়ে চলল। কুকুর দুটো মাথা তুলে একবার তাদের দিকে তাকালো, কিন্তু কোনো শব্দ করলো না, যেন তারা জানে এই দুজন শত্রু নয়। এদিকে বিপ্র আর বিকি পাগলের মতো আধ্যাকে চারিদিক খুঁজতে লাগলো, কিন্তু আধ্যার কোনো চিহ্ন পেল না। বিপ্র ক্ষিপ্ত হয়ে চিৎকার করলো, আধ্যা, কোথায় গেলে তুমি? বেরিয়ে এসো, না হলে ফল ভালো হবে না কিন্তু। বিকি তার পাশে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলল, বাবু এদিকেও নেই, কোথায় যে গেল? দেবু আধ্যার হাত শক্ত করে ধরে ছুটে চলেছে। তার মনে একটাই সংকল্প, কোনোভাবেই আধ্যাকে বিপ্রের হাতে ফেরত দেওয়া যাবে না। আধ্যা দেবুর সঙ্গে ছুটে যাচ্ছে ঠিকই, কিন্তু তার মনে আর একটা ভয় কাজ করছে। সে ভাবল, দেবু বিপ্রের বন্ধু, আমরা এখানে আছি বিপ্র না বললে দেবু কিভাবে জানল? যদি এটা সবই কোনো চাল হয়, যদি শেষ পর্যন্ত তাকে সে বিপ্রের হাতেই তুলে দেয়, তবু দেবুকে বিশ্বাস করা ছাড়া তার আর কোনো উপায় নেই। দেবু আধ্যার হাত ধরে ছুটছে, যেন বাতাসের সাথে পাল্লা দিচ্ছে। পেছনে বিকি আর বিপ্র ধাওয়া করেছে। আধ্যার শরীর ভীষণ দুর্বল, কাশি চেপে রাখার চেষ্টা করেও ব্যর্থ হলো সে। খুক করে কেসে উঠতেই বিপ্র সতর্ক হয়ে গেল। সে চিৎকার করে বলল, বিকি ওদিকে, আধ্যা ওখানেই আছে। বিপ্র আর বিকি দৌড় দিল ওদিকেই। দেবু বুঝল এবার পালানো কঠিন। সময় নষ্ট না করে সে নিজের পায়ের চটি জুতো খুলে ফেলল। আধ্যাকে কোলে তুলে নিয়ে পাগলের মতো ছুটতে লাগলো। ঝোপ ঝাড়, উঁচু নিচু পথ, কিছুই তাকে থামাতে পারল না। পায়ের তলায় এটা সেটা ফুটে যাচ্ছে, পা ব্যথা করছে, কিন্তু সে একটুও পরোয়া করছে না। অন্ধকারে হঠাৎ কিছু একটাতে পা আটকে গিয়ে দেবু ভারসাম্য হারিয়ে ফেলল। সে আধ্যাকে শক্ত করে আঁকড়ে ধরে থাকলো ঠিকই, কিন্তু তাতেও রক্ষা হলো না। পরক্ষণেই হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেল। তবে নিজের শরীর দিয়ে আধ্যাকে আগলে রাখল, যেন একটুও আঘাত না লাগে। প্রচণ্ড ধাক্কায় নিজের শরীরের যন্ত্রণা ছড়িয়ে পড়ল। সে আধ্যাকে শক্ত করে ধরে রইল, যেন কোনোভাবেই ওর কোনো ক্ষতি না হয়। ঠিক তখনই আধ্যা আবার কেসে উঠল। সেই ক্ষীণ শব্দ শুনেই বিপ্র আর বিকি দৌড়ে এলো। বিপ্র দেবুকে আধ্যার সঙ্গে দেখে হতবাক হয়ে গেল। সন্দেহ ভরা চোখে তাকিয়ে বলল, তুই এখানে? তুই আধ্যাকে নিয়ে কি পালাচ্ছিলি? দেবু দাঁতে দাঁত চেপে বলল, হ্যাঁ, বেশ করেছি। আধ্যার শরীর খারাপ, তাও ওকে কুয়োয় নামাতে তোদের এতটুকু খারাপ লাগেনি? বিপ্র বিরক্ত হয়ে বলল, লাগলেও কিছু করার নেই, হাড়ের তলোয়ার চাই আমার, যত দ্রুত সম্ভব। এই বলে বিপ্র আধ্যার দিকে হাত বাড়াতেই দেবু ক্ষিপ্ত হয়ে ওকে ধাক্কা দিয়ে ফেলে দিল। আধ্যাকে নিজের পিছনে লুকিয়ে শক্ত গলায় বলল, আমি ওর গায়ে তোকে হাত দিতে দেব না। যদি ওর কোনো ক্ষতি করার চেষ্টা করিস তাহলে আমি তোকে ছাড়ব না। মেয়েদের নিয়ে খেলা করা বন্ধ কর এবার। রুদ্রগড়ের ভয়ানক পরিস্থিতির কথা ভাব, নিজের লোভের কথা নয়। বিপ্র ঠোঁটে এক রহস্যময় হাসি এনে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইল। রুদ্রগড়ের ভয়ানক পরিস্থিতির কথা ভাবছি বলেই তো সব আরাম আয়েশ ফুর্তি সব কিছু ছেড়ে আধ্যাকে নিয়ে রাতের অন্ধকারে হাড়ের তলোয়ার খুঁজতে এসেছি। দেবু তাচ্ছিলের হাসি হেসে বলল, মোটেও না, তোর আসল উদ্দেশ্য অন্য কিছু। তোর নিজের কোনো অভিসন্ধি আছে, তাই না? আধ্যাকে লুকিয়ে রেখেছিস, ওর শরীর খারাপ জেনেও কুয়োয় নামতে বাধ্য করছিস, কিন্তু কেন? সত্যিটা বল বিপ্র। বিপ্রর মুখে এক মুহূর্তের জন্য একটা ছায়া নেমে এলো। তারপর সে গম্ভীর গলায় বলল,
আধ্যা আমার কাছে সুরক্ষিত। কিন্তু তুই কি করে জানলি যে ও আমার সঙ্গে আছে আর আমরা এখানে রয়েছি? দেবু বলল, ঠাকুমার কুয়ো থেকে যখন গগলস আর ওয়াটারপ্রুফ টর্চ পাওয়া গেল তখনই আমি তোকে ফোনে জিজ্ঞাসা করেছিলাম। আধ্যা তো কুয়োয় নামেনি, তাহলে ওগুলো কুয়োর ভেতরে গেল কি করে? তখন তুই থতমত খেয়ে বলেছিলি আমার জিনিস আমার কাছেই আছে, ওগুলো অন্য কারো। সেই সময়ই আমার সন্দেহ হয়েছিল। এরপর তোকে ফোন করলেও ফোন ধরিসনি। সকালে তোর কথাবার্তার আচরণে সন্দেহ আরও গাঢ় হয়েছিল। তখনই বুঝেছিলাম আধ্যাকে তুই হয়তো লুকিয়ে রেখেছিস। আর বিকেলে যখন সাইকেল চালিয়ে বাজারে যাচ্ছিলাম তখন তোকে দেখে পিছু নিয়েছিলাম, কিন্তু তুই বাইক নিয়ে দ্রুত আমার দৃষ্টির আড়ালে চলে গিয়েছিলি। আমি অনেকটা দূরে গিয়েও তোকে দেখতে না পেয়ে ফেরার জন্য সাইকেল ঘোরাতেই হঠাৎ একটা বড় কেউটে সাপ সামনে এসে ফনা তুলে দাঁড়িয়েছিল। তার হাবভাবে মনে হয়েছিল সে যেন আমাকে তাকে অনুসরণ করতে বলছে। আমি ওর পথ অনুসরণ করতে করতে এখানে চলে এসেছি। দেবুর মুখে সাপটির কথা শুনে আধ্যার মনে এক ঝলক স্মৃতি ফিরে এলো। সে বুঝতে পারল এটাই সেই সাপ যে তাকে আগেও রক্ষা করেছিল। সাপটির প্রতি কৃতজ্ঞতায় আধ্যার মন ভরে উঠল। সেই তো এখন আবার তাকে বিপ্রের হাত থেকে বাঁচানোর জন্য হয়তো দেবুকে ডেকে এনেছে। সে ভাবল দেবু হয়তো ভালো। আধ্যা জানে না সাপটি আসলে কে, তবে একটাই কথা সে স্পষ্ট বুঝতে পারছে, সাপটি নিঃসন্দেহে তার মঙ্গল চায়। বিপ্র সাপটির কথা শুনে রাগে ফুঁসে উঠল। সে বুঝতে পারল সেই সাপটি আবার এসেছে আধ্যাকে বাঁচাতে। এদিকে বিকি ধীরে ধীরে দেবুর পিছন দিকে গিয়ে সুযোগ বুঝে আধ্যাকে ধরতে চেষ্টা করলো, কিন্তু দেবু তৎক্ষণাৎ টের পেয়ে গেল আর বিকিকে সজোরে লাথি মারল। বিকি ছিটকে পড়ে গেল, তার মাথায় আঘাত লাগলো। বিপ্র দাঁতে দাঁত চেপে বলল, তুই আমার বন্ধু, তাই তোর গায়ে আমি হাত তুলতে চাই না, কিন্তু আমাদের সবাইকে অমাবস্যার আগে যেভাবেই হোক তলোয়ার খুঁজে পিশাচিনীকে। দেবু দেখল কথার মাঝেই বিপ্র ধীরে ধীরে আবার আধ্যার দিকে এগিয়ে যাচ্ছে। কোনো কিছু ভাবার সময় না নিয়েই দেবু হঠাৎ করেই বিপ্রকে জাপটে ধরে ফেলল আর চিৎকার করে আধ্যাকে বলল, পালান, জোরে ছুটুন। আধ্যার সময় নষ্ট করলো না, সে দ্রুত ছুটতে লাগলো। বিকি ততক্ষণে উঠে দাঁড়িয়ে তার পিছন পিছন দৌড় দিল। সে প্রায় আধ্যাকে ধরে ফেলতেই চলেছে, ঠিক সেই মুহূর্তে হঠাৎ তার সামনে সেই বড় কেউটে সাপটি ফনা তুলে দাঁড়িয়ে গেল। সাপটি ভয়ঙ্করভাবে ফোঁস করতে লাগলো। বিকি আতঙ্কে কয়েক পা পিছিয়ে গেল, কিন্তু সে হাল ছাড়ল না। যেই সে আবার এগিয়ে যেতে চাইল, সাপটি তীব্র ফোঁস করে তার দিকে ছোবল মারার প্রস্তুতি নিল। বিকি পিছু হটতে বাধ্য হলো আর সাপটি ফনাটি আরও বিস্তৃত করে তার সামনে রাস্তা আটকে দাঁড়িয়ে রইল। এদিকে দেবু প্রাণপণে বিপ্রকে আটকে রাখার চেষ্টা করছে আর বিপ্র মরিয়া হয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। দুজনেরই প্রবল শক্তিশালী, কেউ কাউকে এক চুল জায়গা দিতে রাজি নয়। হঠাৎ বিপ্র প্রচণ্ড রেগে গিয়ে চাপা গলায় বলল, কাজটা ভালো করলি না দেবু, এর মূল্য তোকে চুকাতে হবেই। বিপ্র আরও শক্তি প্রয়োগ করে দেবুর বাঁধন থেকে নিজেকে মুক্ত করলো। তারপর দেরি না করে ছুটে গেল বিকির দিকে। বিকি ভীত হয়ে দাঁড়িয়ে আছে। বিপ্রকে আসতে দেখে সেই বড় কেউটে সাপটি হঠাৎ করেই উধাও হয়ে গেল, যেন মিশে গেল অন্ধকারে। বিপ্র ছুটে এসে চিৎকার করে বলল, বিকি, পেলি আধ্যাকে? বিকি হতাশ গলায় উত্তর দিল, না, একটা বড় কেউটে সাপ সামনে পড়ে গিয়েছিল। বিপ্র বুঝতে পারল নিশ্চয়ই সেটাই সেই সাপটা। রাগে তার চোয়াল শক্ত হয়ে গেল। তীব্র কণ্ঠে বলল, তোর দ্বারা কিচ্ছু হবে না।
একটা সাপকে মারিয়ে সামনের দিকে এগোতে পারলি না? বিকি অবাক হয়ে তাকিয়ে রইল। বিষধর কেউটে সাপকে উপেক্ষা করে সে কিভাবে এগোতো? তাহলে তো কামড় খেয়েই মারা যেত। কিন্তু বিপ্র এখন আর কিচ্ছু শুনতে রাজি নয়। সে দ্রুত টর্চ জ্বালিয়ে পাগলের মতো চারপাশে আধ্যাকে খুঁজতে শুরু করলো। বিকিও আর কিছু না ভেবে তার সঙ্গে যোগ দিল। চারিদিকে অন্ধকার, জঙ্গলের মধ্যে ঝোপ ঝাড়, উঁচু নিচু মাটি, ঘরবাড়ির আনাচ কানাচ, এসবের মধ্যেই তারা ছুটে বেড়াচ্ছে। প্রতিটা কোণায় আলো ফেলছে, যেন কোনোভাবেই আধ্যাকে পালাতে দেওয়া না যায়। কিন্তু কোথাও আধ্যার ছায়া পর্যন্ত নেই। বিপ্রের মনের মধ্যে ক্রোধ আর অস্থিরতা বাড়তে লাগলো। তার মনে হতে লাগলো আধ্যা অসুস্থ শরীরে বেশি দূর যেতে পারেনি। সে এখানেই কোথাও লুকিয়ে আছে। তাকে শুধু খুঁজে বের করতেই হবে। আজকে শুনলেন আতঙ্কের রুদ্রগড়ের ৬২ থেকে ৬৫ পর্ব। পরবর্তী পর্ব খুব শীঘ্রই চলে আসবে। ধন্যবাদ।